এখন আমরা আলোচনা করব বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া নিয়ে। জীবন বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া। তো জীবন বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া কয়েকটি নির্দিষ্ট ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। সেই ধাপগুলো এখন আমরা দেখব। প্রথম ধাপ হচ্ছে প্রস্তাব উত্থাপন প্রক্রিয়া। ওকে, অর্থাৎ আমরা জানি বীমা চুক্তিতে প্রথমত মূলত এক পক্ষ প্রস্তাব দেয়, অন্য পক্ষ প্রস্তাব গ্রহণ করে। ওকে, তো প্রথমত প্রস্তাব উত্থাপন। প্রস্তাব উত্থাপন কি? প্রস্তাব উত্থাপন হচ্ছে যিনি বীমা গ্রহীতা তিনি বীমাকারীর নিকট বীমা চুক্তি করার জন্য প্রস্তাব প্রদান করবেন। ঠিক আছে, বীমা গ্রহীতা বীমাকারীর নিকট প্রস্তাব প্রদান করবেন। কিসের জন্য? বীমা চুক্তি করার জন্য বীমা গ্রহীতা কিন্তু বীমাকারীর নিকট প্রস্তাব দিবেন। ঠিক আছে, তার মানে প্রস্তাবকারী কে? প্রস্তাবকারী হচ্ছে বীমা গ্রহীতা। কথাটা মনে রাখেন। ওকে, অনেকে আবার মনে করতে পারেন যে বীমা কোম্পানির এজেন্টরা যেহেতু সবসময় পিছনে পিছনে ঘুরে, তাহলে মনে হয় ওরাই প্রস্তাব দেয়। না, প্রস্তাব মূলত দেয় হচ্ছে বীমা গ্রহীতা, অর্থাৎ যার সাথে বীমা করা হবে। তো বীমা গ্রহীতা প্রথমত বীমা কোম্পানিকে প্রস্তাব দিলে তারপর বীমা কোম্পানি বা বীমাকারী সেই প্রস্তাব গ্রহণ করে। এখন বর্তমানে বীমা কোম্পানিগুলো মূলত তাদের নিজস্ব ফর্মে, তাদের নিজস্ব ডিজাইনে তারা ফর্ম তৈরি করে রেখেছে। সেই ফর্মটা জাস্ট বীমা গ্রহীতা পূরণ করে বীমা কোম্পানিতে অথবা বীমা কোম্পানির এজেন্টের কাছে দিয়ে দিলেই প্রস্তাব উত্থাপন। এই ধাপ শেষ। ওকে, এখন তাহলে আর লিখিতভাবে আগের মতো প্রস্তাব উত্থাপন করতে হয় না। এখন একটা ফর্মে বীমা কোম্পানিরা তাদের নিজস্ব ডিজাইনে তারা প্রস্তাবটা আগে থেকে লিখে রাখে। ওইখানে জাস্ট বীমা গ্রহীতা কি করে নিজের নাম, নিজের অবস্থান, কি ব্যাপারে বীমা করাইতেছে, ওকে, এই ধরনের যাবতীয় বিষয় উল্লেখ করে পূরণ করে স্বাক্ষর করে সেটা বীমা কোম্পানি অথবা বীমা কোম্পানির এজেন্টের কাছে দিয়ে দেয়। তো এই পার্টে প্রস্তাব উত্থাপন অর্থাৎ জমা দেওয়ার সাথে সাথে এই ধাপ শেষ। এরপর দ্বিতীয় ধাপে এসে প্রস্তাব বিবেচনা করে, অর্থাৎ যে কোম্পানিতে বীমা করার জন্য, বীমা চুক্তি করার জন্য যে কোম্পানিকে প্রস্তাব দেয়া হয়েছে সেই কোম্পানি বা বীমাকারী এবার প্রস্তাবটা বিবেচনা করবে। তো এই প্রস্তাব বিবেচনা করার জন্য বীমা কোম্পানি বীমা গ্রহীতার নানারূপ তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করে। অর্থাৎ বীমা গ্রহীতার অবস্থান কি, তার পেশাগত অবস্থান কি, তার পারিবারিক ইতিহাস কেমন, তার নৈতিকতা কতটুকু, তারপর বীমা দাবির পরিমাণ কতটুকু হবে। ঠিক আছে, এই ধরনের যাবতীয় তথ্য বীমা কোম্পানি বীমা গ্রহীতার অনুকূলে এগুলা বিবেচনা করে যে বীমা গ্রহীতা এই তথ্যগুলো বীমা কোম্পানির জন্য অনুকূলে আছে কিনা। ঠিক আছে, যে তার স্বাস্থ্যগত ঝুঁকি ঠিক আছে কিনা, বা তার স্বাস্থ্য ভালো আছে কিনা, তারপর তার পেশাগত অবস্থান কেমন, সে কি প্রিমিয়ামের টাকা ঠিক মতো পরিশোধ করতে পারবে কিনা, তারপর হতে পারে তার পারিবারিক ইতিহাস, তার কোনো নৈতিক স্থলন রয়েছে কিনা। ঠিক আছে, সর্বোপরি সর্বশেষ বীমা দাবির অর্থটুকু কতটুকু সেটা পরিমাণ বিবেচনা করে যদি বীমা কোম্পানি মনে করে যে এই ব্যক্তির ঝুঁকিটা গ্রহণ করা আমাদের জন্য লাভজনক বা এই ব্যক্তির ঝুঁকিটা গ্রহণ করা যেতে পারে, তখন তারা পরবর্তী ধাপের জন্য আগায়। ঠিক আছে, মানে হচ্ছে ঝুঁকি বিবেচনা মনে করা হলে তারা এই প্রস্তাবটা বিবেচিত বলে ধরে নেয়। ঠিক আছে, এরপর তারা পরবর্তী ধাপে চলে যায়। এরপরের ধাপ হচ্ছে ডাক্তারি পরীক্ষা। ডাক্তারি পরীক্ষা মানে কি? একজন ডাক্তারের কাছ থেকে যিনি বীমা গ্রহীতা তার স্বাস্থ্যগত পরীক্ষা করাইতে হবে। ঠিক আছে, মানে হচ্ছে একজন ডাক্তারের নিকট থেকে বীমা গ্রহীতার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করাতে হবে যে তার স্বাস্থ্যের অবস্থাটা কেমন। তো এখনকার দিনে প্রত্যেকটা বীমা কোম্পানিরই নিজস্ব ডাক্তার থাকে। সেই ডাক্তার সম্ভাব্য বীমা গ্রহীতার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষা নিরীক্ষাতে বীমা গ্রহীতার বক্ষ, ফুসফুস, হৃৎপিণ্ড, ওকে, তারপর যাবতীয় যে অন্যান্য স্পর্শগত অঙ্গগুলো, যে ব্যাপারগুলো রয়েছে তার স্বাস্থ্যগত প্রত্যেকটা বিষয় বীমা গ্রহীতার প্রত্যেকটা বিষয় মূলত ডাক্তারি পরীক্ষার মাধ্যমে এই বীমা কোম্পানির ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। ওকে, তো এই পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা, অর্থাৎ বীমা কোম্পানির যে ডাক্তার রয়েছেন, তিনি একটা প্রতিবেদন প্রস্তুত করেন সম্ভাব্য বীমা গ্রহীতার স্বাস্থ্যের উপর ভিত্তি করে, অর্থাৎ যে পরীক্ষাগুলো করেছে সেই পরীক্ষার রেজাল্টগুলো নিয়ে একটা প্রতিবেদন প্রস্তুত করে এবং তার পাশেই আলাদা করে ডাক্তারের নিজস্ব মন্তব্য জুড়ে দেওয়া হয়। ঠিক আছে, এর মানেটা হচ্ছে যে সম্ভাব্য বীমা গ্রহীতার স্বাস্থ্যগত ঝুঁকিটা কেমন এবং তার বিপরীতে ডাক্তাররা বীমা কোম্পানিকে কি মতামত দিচ্ছে, মূলত এটা যাচাই করা। তো সেইটা দেওয়ার পর ডাক্তারি পরীক্ষা যদি কমপ্লিট হয়, ডাক্তারি পরীক্ষা যদি পাস হয়, তাহলে তখন বীমা কোম্পানি কি করে? বীমা কোম্পানি তাদের যে বীমা প্রতিনিধি রয়েছে, এজেন্ট, সেই এজেন্টের দ্বারা
যে বীমা গ্রহীতা সম্ভাব্য বীমা গ্রহীতার অন্যান্য তথ্য সংগ্রহ করে থাকে। যেহেতু বীমা কোম্পানির এজেন্ট বীমা গ্রহীতা সম্ভাব্য বীমা গ্রহীতার দেখা যায় খুব কাছাকাছি অবস্থান করে ম্যাক্সিমাম টাইমে, কারণ কোম্পানিগুলো বিভিন্ন বড় বড় শহরে অবস্থান করতে পারে, কিন্তু বীমাকারী দেখা গেল মফস্বল কোনো টাউনে থাকে যেখানে বীমা কোম্পানির কোনো শাখা নেই, অর্থাৎ বীমা কোম্পানি সেখানে এজেন্ট আছে। সেই এজেন্ট কিন্তু আবার সম্ভাব্য বীমা গ্রহীতাকে ম্যাক্সিমাম টাইমে খুব কাছে থেকে চিনে থাকে। এই জন্য সম্ভাব্য বীমা গ্রহীতার প্রতিবেদনটা বীমা কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীমা প্রতিনিধির প্রতিবেদনটা বীমা কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীমা প্রতিনিধি সম্ভাব্য বীমা গ্রহীতার যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে সেগুলো জড়ো করে সেগুলোকে একটা প্রতিবেদন হিসেবে বীমা কোম্পানির নিকট প্রেরণ করে। পরবর্তীতে বীমা কোম্পানি তাদের এজেন্টের প্রেরিত প্রতিবেদনের উপর ভিত্তি করে তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে। তো দেখি পরবর্তী সিদ্ধান্তটি কি। পরবর্তী সিদ্ধান্তের পরে আছে বীমা প্রতিনিধি যখন প্রতিবেদন পাঠালো সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে বীমা কোম্পানি আরো কিছু অতিরিক্ত তথ্য সংগ্রহ করে। সম্ভাব্য বীমা গ্রহীতার আরো কিছু অতিরিক্ত তথ্য সংগ্রহ করে। এই অতিরিক্ত তথ্য সংগ্রহ করার পর বীমা কোম্পানি যে কাজটা করে সেটা হচ্ছে সম্ভাব্য বীমা গ্রহীতার বয়সের প্রমাণপত্র সংগ্রহ করে তারা, অর্থাৎ বীমা গ্রহীতার নিকট থেকে বয়সের প্রমাণপত্র তারা চেয়ে নেয়। তো বয়সের প্রমাণপত্রের জন্য জন্ম সনদ ব্যবহার করা যেতে পারে, অথবা প্রচলিত যে আইডি কার্ড গুলো রয়েছে, যেমন অর্থাৎ সরকারি আইডি কার্ড যেগুলো এনআইডি, পাসপোর্ট, ঠিক আছে, বা ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের যে সরকারি এইগুলো রয়েছে, আইডি গুলো রয়েছে, এগুলো ব্যবহার করে বীমা কোম্পানি বীমা গ্রহীতার বয়সের প্রমাণপত্রটা সংগ্রহ করে। ওকে, বীমা চুক্তি সম্পাদনকালে বা প্রথম যখন বীমার দেওয়া হবে, প্রিমিয়াম দেওয়া হবে, তখনই এই বয়সের প্রমাণপত্রটা দিয়ে দেওয়া যায়। এরপর হচ্ছে প্রস্তাব নির্বাচন। সমস্ত তথ্য সংগ্রহ করার পর এখন যে প্রস্তাবটা আছে এই প্রস্তাবটা বীমা কোম্পানি নির্বাচন করবে, ঠিক আছে। তো বীমা কোম্পানি প্রস্তাব নির্বাচন করার জন্য প্রস্তাবগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে, ঠিক আছে। তো বীমা গ্রহীতার প্রস্তাবটাকে গ্রহণ করার জন্য বীমাকারী কোম্পানি অর্থাৎ বীমা গ্রহীতার প্রস্তাবটাকে কয়েকটা শ্রেণীতে ভাগ করে, অর্থাৎ তুলনা করে অ্যাকচুয়ালি, যেটা কি প্রথম শ্রেণীর প্রস্তাব না দ্বিতীয় শ্রেণীর, এইভাবে। তো এইরকম ভাবে প্রস্তাবগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। যদি প্রথম শ্রেণী এরকম ভাবে টোটাল 4টা শ্রেণীতে ভাগ করা হয় অ্যাকচুয়ালি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তারপর হচ্ছে তৃতীয় শ্রেণী, আর সর্বশেষ হচ্ছে চতুর্থ শ্রেণী। ওকে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মূলত এই প্রস্তাব নির্বাচন করার শ্রেণী, ঠিক আছে। তো এখন খেয়াল করেন প্রথম শ্রেণীতে মূলত কি করা হয়, প্রথম শ্রেণী যে প্রস্তাবগুলোকে বিবেচনা করে প্রথম শ্রেণীতে জড়ো করা হয়েছে সেগুলো হচ্ছে একদম বিশুদ্ধ প্রস্তাব, ঠিক আছে। অর্থাৎ সেই প্রস্তাবগুলো দেওয়ার সাথে সাথে বীমা কোম্পানি গ্রহণ করে ফেলবে, কোনোভাবেই এই প্রস্তাবগুলো বীমা কোম্পানি পরিত্যাগ করবে না। ওকে, এই ধরনের প্রস্তাবগুলোকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর প্রস্তাব। তারপর দ্বিতীয় শ্রেণীর প্রস্তাব কি, দ্বিতীয় শ্রেণীর প্রস্তাব হচ্ছে যে প্রস্তাবগুলো বীমা কোম্পানি আরেকটু বেশি মূল্যায়ন করে বা আরেকটু বেশি বীমা প্রিমিয়ামের মাধ্যমে বা কিছু শর্ত চেঞ্জ করার মাধ্যমে, সমর্পণ মূল্য বা মেয়াদ পূর্তি মূল্য, ওকে, এগুলো একটু এডিট করার মাধ্যমে বা চেঞ্জ করার মাধ্যমে যে প্রস্তাবটা গ্রহণ করা যায় সেগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রস্তাব। তারপর তৃতীয় শ্রেণীর প্রস্তাব কোনগুলো, তৃতীয় শ্রেণীর প্রস্তাব হচ্ছে যে প্রস্তাবগুলো গ্রহণ করার মতো না, অর্থাৎ সেগুলো গ্রহণ করতে গেলে আরো বেশি তথ্য উপাত্ত এবং আরো বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। ওকে, এই ধরনের প্রস্তাবগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর প্রস্তাব। তো এই তৃতীয় শ্রেণীর প্রস্তাবগুলো গ্রহণ করা বীমা কোম্পানির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর সর্বশেষ চতুর্থ শ্রেণীর প্রস্তাব যেগুলো রয়েছে সেগুলো একেবারেই গ্রহণ করা যাবে না, অর্থাৎ কোনোভাবেই চতুর্থ শ্রেণীর প্রস্তাব বীমা কোম্পানি গ্রহণ করবে না। ক্লিয়ার? তাহলে প্রস্তাব নির্বাচন এই পার্টটা গেল। এরপর হচ্ছে সর্বশেষ প্রস্তাব গ্রহণ ও বীমাপত্র প্রদান। তো প্রস্তাবটাকে এই শ্রেণীগুলোতে তুলনা করে দেখবে যে প্রস্তাবটা কোন শ্রেণীতে আছে। যদি প্রস্তাব প্রথম শ্রেণীতে থাকে তাহলে সাথে সাথে গ্রহণ করবে, দ্বিতীয় শ্রেণীতে থাকলে কি করবে, একটু চেঞ্জ করে প্রিমিয়ামের পরিমাণ বা অন্যান্য শর্ত একটু চেঞ্জ করে প্রস্তাবটা গ্রহণ করবে। তো এই প্রস্তাবটা গ্রহণ করার পর বীমা কোম্পানি বীমা গ্রহীতাকে জানাবে যে তার প্রস্তাবটা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে বীমা গ্রহীতাকে বীমা প্রিমিয়ামের মূল্য প্রদান করার জন্য বা বীমা প্রিমিয়াম প্রদান করার জন্য রিকোয়েস্ট করা হবে। তখন বীমা
গ্রহীতা যখন প্রথমবার প্রিমিয়াম প্রদান করবেন তখন তাকে প্রথম প্রিমিয়াম প্রদান করার সাথে সাথে বীমা পত্রটি প্রদান করে দেওয়া হবে, অর্থাৎ বীমা চুক্তি যে পত্রটি সেটা প্রদান করে দেওয়া হবে এবং এটা প্রদান করার পরেই এই বীমা চুক্তি, জীবন বীমা চুক্তি এটা সম্পাদন হয়ে যাবে, অর্থাৎ জীবন বীমা চুক্তিটা কমপ্লিট হয়ে যাবে। এরপর থেকে বীমা গ্রহীতা জাস্ট প্রিমিয়াম প্রদান করে যাবে এবং কোনো কারণে বীমা গ্রহীতা কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে তাকে সাথে সাথে ক্ষতিপূরণ দেওয়া হবে, বা তাকে ক্ষতিপূরণ না তো যেহেতু জীবন বীমা, তাকে আর্থিক নিরাপত্তা দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে জীবন বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া। আমরা এখন আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব।